রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটি কবে প্রত্যাহার করা হবে। এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আমি নানান আঙ্গিক থেকে আসলে এটি দেখবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে 2025 সালের 12ই মে একটি সরকারি নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তখন সিনিয়র স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন নাসিমুল গনি, তিনি সই করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, যেখানে বলা ছিল যে সন্ত্রাস দমন আইনের কিসব ধারা টারা দেখিয়ে এই কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আওয়ামী লীগের উপরে বিচার হবে, মামলা চলছে, এসব অনেক কিছু বলেছিল। এবং তখন থেকেই কিন্তু এই প্রজ্ঞাপনটি নিয়ে সমালোচনা করা হয়েছে এবং ক্রমশ এটি স্পষ্ট হয়েছে যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো, এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাইরে রাখবার জন্যই এটি করা হয়েছিল। কারণ যে পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছিল, খুব দ্রুতই সেটা একটা ইউটার্ন আমরা দেখতে পেয়েছিলাম, একটা রিভার্স সিচুয়েশন। দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসছিল, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়ছিল। সেই অবস্থায় নিজেদের মতো করে একটা নির্বাচিত সরকার গঠন করবার জন্য আওয়ামী লীগকে দূরে রাখার বিকল্প ছিল বলে ডক্টর ইউনূসদের কাছে মনে হয়নি। কিন্তু 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হলো, এখন এই প্রশ্নটি উঠেছে, তাহলে কবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে? আদৌ কি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, নাকি এটা অনেক দিন ধরেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা থাকা হবে? এটি নিয়ে অনেকে এ কারণেই আশা করছেন, বিশেষ করে দেশে একটা নতুন সরকার এসেছে, তারেক রহমান কি ভাবছেন এই নিষেধাজ্ঞা নিয়ে, বিএনপি কি ভাবছে। বিএনপির অনেকের সাথে যোগাযোগ করে যেটি আমি জেনেছি, এবং আপনারা জানেন যে গত 21শে ফেব্রুয়ারি, গতকাল শনিবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ছিলেন এবং সেখানে তিনি মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলীয় নেতা অনেকের সাথেই একটা ইনফর্মাল মিটিং করেছেন। তো সেই সব মিটিংয়ে এবং এছাড়াও ব্যক্তিগতভাবেও তারেক রহমানের কাছে এই প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে। বিএনপি এই প্রশ্নে কিন্তু দ্বিধাবিভক্ত। বিএনপির একটা বড় অংশ মনে করে যে গত 15 বছর আওয়ামী লীগ সরকারে থাকাকালীন তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, তাদের অনেককেই জেলে নেওয়া হয়েছে। সুতরাং তারা মনে করে যে বিএনপিরও উচিত একইভাবে আওয়ামী লীগের উপরে হার্ড লাইনে যাওয়ার। আবার বিএনপির আরেকটা অংশ মনে করে যে আওয়ামী লীগ তাদের উপরে নির্যাতন চালিয়েছে বা তাদের উপরে জেল জুলুম, নির্যাতন, হুলিয়া এগুলো ছিল ঠিকই, তো একই কাজ যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো হলো কিভাবে। তো এই দুটো মতামতের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত দেননি, তিনি কোনো মতামত দেননি। তিনি বলেছেন এটা একটা সিরিয়াস ইস্যু এবং এটা নিয়ে আসলে ভেবে দেখতে হবে। অর্থাৎ তারেক রহমান কোনো সিদ্ধান্ত দেননি এবং তারেক রহমানের অবস্থানটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন যে সংসদ নির্বাচন হলো, এরপরে একের পর এক স্থানীয় সরকার নির্বাচন হবে এবং বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচনগুলো করে সেখানেও তারা তাদের নেতাকর্মীদের যেন নির্বাচিত করে আনতে পারে। তো এই একটা ধারণাও আছে এবং সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাটা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টা পিছিয়ে যেতে পারে। এদিকে জামাতে ইসলাম এবং এনসিপি চায় না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, কারণ তারা আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে, জামাত এবং এনসিপির গুরুত্ব কমে যাবে। সুতরাং তারা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে চায় না এবং এমনকি ইনুস যখন 12ই মে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন কিন্তু এই এনসিপি, শিবির, জামাত, ইনকিলাব মঞ্চ এদের কাজে লাগিয়েছিল। এদের দিয়ে দাবি তুলানো হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তারপরে ঘটনাটা ঘটেছে। তো এখন এর সাথে আবার একটা আন্তর্জাতিক সমীকরণ যুক্ত আছে। আন্তর্জাতিক যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের বর্তমান অবস্থায় বা বাংলাদেশের রাজনীতিতে যারা প্রভাব রাখছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, আমেরিকা, এরা কি ভাবছে? এরা কি আওয়ামী লীগের
উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেকেই মনে করেন কিংবা আপনারা জানেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছে, এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই সব কিছুর সাথে ভারতের একটা ভূমিকা ছিল। ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যয়ের বিষয়টি ছিল কিনা সেটা নিয়ে একটা আলোচনা আছে। আমি যতদূর জানি, ভারতও চায় যে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হোক। তো এখন এটা নিয়ে তারেক রহমানকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা দেশের রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে একটি বড় দল তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু কোনো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের নির্দেশ করে না। বাংলাদেশের মানুষও জানতে চায় যে আওয়ামী লীগের উপর থেকে কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তাদের কাছে যে প্রশ্ন, এভাবেই কি চলতে থাকবে যে পরস্পর শত্রুতামি, যে যখন যে দল ক্ষমতায় থাকবে সে তার প্রধান প্রতিপক্ষকে একেবারে নির্মূল করার জন্য চেষ্টা করবে, এভাবেই মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিএনপিকে সাঁটাও, যখন বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে সাঁটাও, এভাবে যদি চলতেই থাকে তাহলে এর শেষ কথায়, এবং এটা বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির জন্য, পরিবেশের জন্য কতটা উপকারী। আমরা গত 15 বছর দেখেছি, এটা অস্বীকার করবার কিছু নাই যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনেক মামলা ছিল, 200-300 করে মামলাও অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ছিল। তো এর গভীরে যখন আমরা খুঁজতে যাই, আমরা যখন ভাবতে যাই যে আসলে বাংলাদেশের রাজনীতি তো এতটা হোস্টাইল ছিল না, যে একে অপরের বিরুদ্ধে এত হোস্টাইল কখনোই ছিল না। এটার উৎসমূল খুঁজতে গিয়ে কিন্তু আমরা 2004 সালের 21শে আগস্টে গিয়ে আটকে যাই। ওই 21শে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শেখ হাসিনা সহ গ্রেনেড মেরে শেষ করে দেওয়ার যে নৃশংসতা দেখিয়েছিল সেই সময়ের বিএনপি সরকার, বিএনপি জামাত জোট সরকার, এবং অনেকেই বিশ্বাস করি আমরা যে এর পেছনে তারেক রহমান, আলী আহসান মুজাহিদ এরা জড়িত ছিল, এবং হাওয়া ভবনে বসেই এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু রাজনীতিতে যে হিংসার, একটা প্রতিহিংসার বীজ রোপিত হয়েছে, সেখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারিনি। আদালত একদম সব শেষে আসিফ নজরুলের আমলে তারেক রহমানকে হয়তো খালাস দিয়েছে, কিন্তু তারেক রহমান তো জানেন 2004 সালের 21শে আগস্টের ওই গ্রেনেড হামলায় তার কি ভূমিকা ছিল। সুতরাং আজকের এই পরিস্থিতিতে যদি কোনো উন্নতি ঘটাতে হয়, তারেক রহমানেরও একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু 2004 সালের 21শে আগস্ট একটা ক্ষত সৃষ্টি হয়েছিল, এবং সেই ক্ষত থেকে বাংলাদেশের রাজনীতি ক্রমাগত আহ, মানে মূল দুটো দল পরস্পর থেকে দূরে সরে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকেই উদ্যোগ নিতে হবে। যদি আজকে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে না দেওয়া হয়, যদি বাধা দেওয়া হয়, তাহলে সেই সুযোগ নেবে 71-এর পরাজিত শক্তি জামাত এবং তাদের বি টিম, সি টিম, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এবং তারা আলটিমেটলি তারেক রহমানের ঘাড়েই উঠে বসবে। আজকে যে বিএনপি সরকার গঠন করেছে, সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী এবং হিন্দু ধর্মের ভোট পাওয়ার কারণে। না হলে ওয়াকার এবং ইনুস যে গুটি সাজিয়েছিল, তাতে এবারই জামাত ক্ষমতায় চলে যেত। তো এই পরিস্থিতি বিবেচনায়, যেহেতু এখনো তারেক রহমান বিষয়টা নিয়ে মুখ খোলেননি, সেহেতু আমাদের অনুরোধ থাকবে যে বাংলাদেশের রাজনীতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এর ব্যত্যয় ঘটিয়ে যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগও কিন্তু একেবারে মুখ বন্ধ করে বসে থাকবে না। আওয়ামী লীগ কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়ে চেষ্টা করছে যে আলোচনার মাধ্যমে এই বিষয়ের একটা সুরাহা করতে, এবং এই আলোচনাগুলো আমাদের দৃষ্টির আড়ালেই হয়ে থাকে, শীর্ষ নেতৃত্বের মাঝে আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। তো সেই দিকে পুরো দেশবাসী তাকিয়ে আছে। আমরা আশা করি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার করা হবে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।